কিন্তু এই প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগের সমস্যাটা কি? এই প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগটা হচ্ছে খুবই নরম এবং খুবই দুর্বল। তো এই প্লাগটা মোটামুটি একটু বেশি জোরেই ব্লাড ফ্লো হলে এটা সরে চলে যাবে। সেই জন্য আমাদের লাগবে হচ্ছে একটা শক্ত একটা প্লাগ। জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা ইটের ইট দিয়ে দেওয়াল তৈরি করছি, ইট দিয়ে দেওয়াল তৈরি করছি। এখন একটা ইটের পরে আরেকটা ইট, আরেকটা ইটের পরে আরেকটা ইট, আরেকটা ইট, আরেকটা ইট, এইরকম রেখে রেখে আমরা একটা দেওয়াল তৈরি করলাম। এই অবস্থায় আমরা যদি সামান্য একটু টোকা দেই তাইলে ইটগুলা সরে গিয়ে দেওয়ালটা ভেঙে যেতে পারে। তো এই জন্য আমরা ইটগুলো যাতে একটা আরেকটার সাথে অনেক শক্তভাবে আটকে থাকে তার জন্য আমরা এখানে দিব হচ্ছে সিমেন্ট। এখানে আমরা দিব সিমেন্ট। ঠিক এইরকম আমরা যদি এক একটা ইটকে প্লাটিলেটের সাথে, অ্যাক্টিভেটেড প্লাটিলেটের সাথে চিন্তা করি, অ্যাক্টিভেটেড প্লাটিলেটের সাথে কল্পনা করি, আর তাহলে আমাদের এই যে সিমেন্টটাকে আমরা কল্পনা করব হচ্ছে ফাইব্রিন মেশওয়ার্কের সাথে, ফাইব্রিন মেশওয়ার্কের সাথে। সো এখন এই ফাইব্রিন সেও আবার ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে কেন? ওই একই কথা, অ্যাক্টিভ থাকলে এরা তো জায়গায় জায়গায় ক্লট করে অসুবিধা তৈরি করে ফেলতো। তো এই ফাইব্রিনটাকে অ্যাক্টিভেট করার জন্যই আসে হচ্ছে আমাদের সেই বিখ্যাত কোয়াগুলেশন কাসকেড। তো এই কোয়াগুলেশন কাসকেডে আমরা পড়ে আসছি যে দুইভাবে কোয়াগুলেশন কাসকেডটা সম্পূর্ণ হইতে পারে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে আর একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। সো ইন্ট্রিনসিক পাথওয়েতে কি কি ফ্যাক্টর লাগে এগুলো সবাই আমরা জানি কিভাবে হয়। ফ্যাক্টর 12, তারপর ফ্যাক্টর 11, তারপর ফ্যাক্টর 9, তারপর ফ্যাক্টর 9 থেকে ফ্যাক্টর 10, ফ্যাক্টর 10-এর পরে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে এবং পরবর্তীতে থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে, ফাইব্রিন মনোমার। তারপর গিয়ে ফ্যাক্টর ফ্যাক্টর 13 যেটা আছে, ফ্যাক্টর 13, সেই ফ্যাক্টর 13 ফাইব্রিন মনোমারকে একটা ফাইব্রিন পলিমারে কনভার্ট করে, ফাইব্রিন পলিমারে কনভার্ট করে। যেই ফাইব্রিন পলিমারের গুলার গায়ে গায়ে যুক্ত হবে হচ্ছে আমাদের সেই প্লাটিলেট গুলা। এভাবে আমাদের একটা স্ট্যাবল, একটা শক্ত, মোটামুটি ঝড় বৃষ্টি বাদল সহ্য করতে পারে এইরকম একটা ইটের দেওয়াল তৈরি হবে। সো যেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস বা সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ। এই যে এখানে এই কথাটাই বলা হয়েছে। সো আমাদের বডিতে মেইনলি শুরু করা হচ্ছে টিস্যু ফ্যাক্টর, যদি সেটা ভেসেল ড্যামেজ থেকে শুরু হয়। সো টিস্যু ফ্যাক্টর কোয়াগুলেশন ক্যাসকেড শুরু করবে। সেই কোয়াগুলেশন ক্যাসকেডের কারণে ফাইব্রিন অ্যাক্টিভেটেড হবে, ফাইব্রিন পলিমার তৈরি হবে। সেই ফাইব্রিন পলিমারের মধ্যে জমা হবে হচ্ছে আমাদের প্লাটিলেটগুলা। এইখানে এসে পরবর্তীতে আরবিসি, নিউট্রোফিল এগুলা ট্র্যাপ হবে। এগুলা ট্র্যাপ হয়ে এদের সাইজ আরও বাড়বে। তাহলে এই ফাইব্রিন মেশওয়ার্কটা তৈরি হলো। এই মেশওয়ার্ক তৈরি হয়ে এখানে ক্রস লিঙ্কিং হবে এবং আরও বেশি ম্যাচুরেশন হবে। এর মাধ্যমে আমাদের একটা সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি হলো, যেটা মোটামুটি বেশ শক্ত এবং শক্তিশালী। সো এখন এই প্রসেসটা যদি বারবার চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, একদিন কি হবে? একদিন এই পুরা রক্তনালী, ব্লাড ভেসেল বন্ধ হয়ে যাবে। সো আমাদেরকে এই প্রসেসটাকে একটা লিমিটেশনের মধ্যে আনতে হবে। সো এই লিমিটেশনটা আনার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ক্লট স্ট্যাবিলাইজেশন অ্যান্ড ক্লট রিজলিউশন। যেটা কি করে, এই প্রসেসটার কাজ হচ্ছে যে এই প্লাগটা যে আছে, এই প্লাগটাকে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখা, যাতে করে প্লাগটা জায়গা থেকে, এই ড্যামেজ হয়েছে এই জায়গায়, এই জায়গা থেকে ছড়ায় গিয়ে অন্য কোথাও না যায়, এইখান থেকে এই দিক পুরাটা ব্লক না করে ফেলে বা এইটা পুরাটা ব্লক করে না ফেলে। সো এই জন্য আমাদের লাগবে হচ্ছে বেশ কিছু ফাইব্রিনোলাইটিক মেকানিজম প্রয়োজন পড়তে পারে, কিংবা এইখানে একটা সেলফ লিমিটিং মেকানিজম হয়। জিনিসটা কি সেলফ লিমিটিং মেকানিজম? হচ্ছে এই যে প্লাটিলেটগুলো যে আটকে পড়লো, আটকে পড়ার কারণে এইখানে যেসব অ্যাক্টিভেটেড কোয়াগুলেশন ফ্যাক্টর ছিল সেই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো এখানে ইউজ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে অ্যাক্টিভেটেড কোয়াগুলেশন ফ্যাক্টরগুলা ব্লাড ফ্লো এর কারণে ওয়াশ আউট হয়ে যায়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডিতে এন্ডোজেনাস একটা ফাইব্রিনোলাইটিক সিস্টেম কাজ করে। যে এন্ডোজেনাস ফাইব্রিনোলাইটিক সিস্টেমটার কাজ হচ্ছে এই যে ফাইব্রিন এক্সট্রা এক্সট্রা ক্লটকে ডিজলভ করা, এক্সট্রা ক্লট, প্রয়োজনের অতিরিক্ত ক্লটকে ডিজলভ করা। এটা কিভাবে করে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর
এবং ইউরোকাইনেজ, এটা কিডনি থেকে নিঃসৃত, একই কাজ করে। সো এরা কি করে, এরা হচ্ছে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে, অ্যাক্টিভ প্লাজমিনে কনভার্ট করে। সেই অ্যাক্টিভ প্লাজমিন ফাইব্রিন ক্লট থেকে এক্সট্রা ফাইব্রিনকে ডিগ্রেডেশন করে বাইরে রিলিজ করে দেয়, যার ফলে কি দাঁড়াইলো, আমাদের এই ক্লটটা আর বেশি এক্সটেন্ড করলো না, এইরকম বেশি এক্সটেন্ড করলো না। সো এইভাবে হচ্ছে আমাদের বডিতে নর্মাল একটা হিমোস্ট্যাসিস মেকানিজম চলতে থাকে, এবং এই হিমোস্ট্যাসিসটা নিজেই একটা নিজের জন্য সেলফ লিমিটিং মেকানিজম হিসেবে কাজ করে, যাতে করে এক্সট্রা প্রোপাগেশন না হয়। সো এইটা হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি। এই যে এখানে নর্মাল ফিজিওলজিতে প্লাটিলেট অ্যাক্টিভেশনের কথা বলা হইলো, অ্যাগ্রিগেশনের কথা বলা হইলো। সো অ্যাগ্রিগেশনে আমরা যদি শুরু থেকেই প্লাটিলেট নিয়ে আলোচনাটা শুরু করি, প্লাটিলেট হচ্ছে আমরা বললাম যে এই প্রসেসের একদম রিয়েল হিরো, সে হচ্ছে আসল হিরো। তার ভিতর থেকে নিঃসৃত হয়েছে বেশ কিছু গ্র্যানিউলস, যে গ্র্যানিউলসের মধ্যে আছে বেশ কিছু ফ্যাক্টর, যেই ফ্যাক্টরগুলা অন্যান্য প্লাটিলেটকেও অ্যাক্টিভেট করে। সো আমরা এখন যদি একটু প্লাটিলেটের ভিতরে মেকানিজমটা একটু দেখি, প্লাটিলেটের ভিতরের মেকানিজমটা একটু দেখি, তাহলে আমাদের জন্য পরবর্তীতে ড্রাগ আবিষ্কার করা অনেক বেশি সহজ হবে। প্রথমে হচ্ছে এই প্লাটিলেটটা, এইটা ধরা যাক একটা প্লাটিলেটের সেল মেমব্রেন, এটা একটা প্লাটিলেটের সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনে এইখানে আছে কি, আমরা জানি ফসফোলিপিড। যে ফসফোলিপিডটা ফসফোলাইপেজ A2 দিয়ে ভেঙে তৈরি করবে হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। যেই অ্যারাকিডোনিক অ্যাসিডটা পরবর্তীতে সাইক্লোঅক্সিজেনেজ 1 এনজাইমের মাধ্যমে তৈরি করবে হচ্ছে বিভিন্ন প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং থ্রম্বক্সেন A2। এই থ্রম্বক্সেন A2 সে রিলিজ হয়ে বাইরে গেলে সে অন্যান্য প্লাটিলেটের গায়ে যে থ্রম্বক্সেন রিসেপ্টর আছে, ধরা যাক এইটা হচ্ছে আরেকটা প্লাটিলেট, এইখানে TP1 রিসেপ্টর আছে, যেটা হচ্ছে থ্রম্বক্সেন A2-র জন্য। এই থ্রম্বক্সেন A2টা যখন এই প্লাটিলেটের গায়ে অ্যাক্টিভ হবে, তখন সে এই প্লাটিলেটটাকেও অ্যাক্টিভেট করে দেবে, একেও অ্যাক্টিভ করে দেবে। সেও তার সাইজ বড় করবে, সাইজ চেঞ্জ করবে, তার ভিতরে যদি কোনো গ্র্যানিউলস থাকে সেগুলাকে রিলিজ করে দেবে। এবং পাশাপাশি এই থ্রম্বক্সেন A2 এন্ডোথেলিয়ামের গায়ে, এখানেও TP2 রিসেপ্টর আছে এন্ডোথেলিয়ামের গায়ে। সেই এন্ডোথেলিয়ামের গায়ে যখন থ্রম্বক্সেন A2 কাজ করবে, তখন তারা সেখানে ভ্যাসেলকে কনস্ট্রিক্ট করতে হেল্প করবে, ভ্যাসো কনস্ট্রিকশন করবে। এন্ডোথেলিয়াম এত ডিফিকাল্ট না করে আমরা সোজা বাংলায় এই রিসেপ্টরগুলা এতগুলা মনে রাখাটা আমাদের জন্য বেশি ডিফিকাল্ট হবে। সো আমরা সোজা বাংলায় মনে রাখি, এই থ্রম্বক্সেন A2 কি কাজ করবে, থ্রম্বক্সেন A2 হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করবে এবং আদার প্লাটিলেটসকে অ্যাক্টিভেট করবে। তো এই প্লাটিলেটের গায়ে আরো কিছু রিসেপ্টর আছে, যেমন ধরা যাক এইটা হচ্ছে আরেকটা রিসেপ্টর, যে রিসেপ্টরটার নাম হচ্ছে P2Y12 রিসেপ্টর। এই রিসেপ্টরটা একটা জি প্রোটিন কাপল রিসেপ্টর, এটা একটা GI কাপল রিসেপ্টর। সো আমরা জানি GI কাপল রিসেপ্টরগুলোর কি কাজ। GI কাপল রিসেপ্টরগুলোর কাজ হচ্ছে এইখানে যে অ্যাডিনাইলাইল সাইক্লেস থাকে, সেটাকে ইনহিবিট করা, যার কারণে কি হবে, যার কারণে সাইক্লিক AMPর পরিমাণ কমে যাবে। আমরা জানি ATP থেকে সাইক্লিক AMP তৈরি করে হচ্ছে অ্যাডিনাইলাইল সাইক্লেস। সো এই অ্যাডিনাইলাইল সাইক্লেসকে ইনহিবিট করে কে, GI কাপল রিসেপ্টর P2Y12 রিসেপ্টর। এই P2Y12 রিসেপ্টরের লিগ্যান্ডকে, এর লিগ্যান্ডটা হচ্ছে মূলত ADP। সো ADP P2Y12 রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, GI কাপল রিসেপ্টর সে সাইক্লিক AMP কে
কমায়া দিল। সাইক্লিক এএমপির কমানোর কারণে কি হয়, সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ এ তার পরিমাণ কমে যায়, প্রোটিন কাইনেজ এ তার পরিমাণ কমে যায়। এখন এই প্রোটিন কাইনেজ এ নর্মালি প্লাটিলেটের মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে, অনেক বেশি পরিমাণে থাকে, যেই কারণে ইনঅ্যাক্টিভ স্টেটে প্রোটিন কাইনেজ এটা প্ল্যাটিলেটকে অ্যাগ্রিগেশন হতে প্রিভেন্ট করে। প্রোটিন কাইনেজ এর নর্মাল কাজ কি? প্রোটিন কাইনেজ এ নর্মালি যখন এডিপিটা থাকে না, এডিপিটা যখন থাকে না তখন প্রোটিন কাইনেজ এর পরিমাণ থাকে অনেক বেশি। সেই সময় প্রোটিন কাইনেজ এ করে কি, ইনহিবিট প্লাটিলেট অ্যাগ্রিগেশন। কিন্তু এখন প্রোটিন কাইনেজ এর পরিমাণই কমে গেছে, তাহলে প্লাটিলেট কি হবে, প্লাটিলেট মোর অ্যান্ড মোর প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে। এখন এই প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা আসলে হয় কিভাবে? একটা প্লাটিলেটের সাথে আরেকটা প্লাটিলেটের জোড়া লাগতে হবে, তাই না? একটা প্লাটিলেটের সাথে এইখানে আরো একটা প্লাটিলেট আছে, তাকে আমার জোড়া লাগাইতে হবে। সো এই জোড়া লাগাটা হচ্ছে আরো একটা গ্লু দিয়ে, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2b3a, গ্লাইকোপ্রোটিন 2b3a। এই গ্লাইকোপ্রোটিন 2b3a, ধরা যাক এই প্লাটিলেটটাও এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, এর গায়েও এখন গ্লাইকোপ্রোটিন 2b3a জড়ো হবে, গ্লাইকোপ্রোটিন 2b3a। এবং এদের মাঝখানে ব্রিজ হিসাবে কাজ করবে কে? এদের মাঝখানে ব্রিজ হিসাবে কাজ করবে ফাইব্রিন, ফাইব্রিন। তাহলে এইটা একটা প্লাটিলেট, এইটা আরেকটা প্লাটিলেট, দুইটা প্লাটিলেটই অ্যাক্টিভেট হয়েছে। অ্যাক্টিভেট হয়েছে কেন? এডিপি এসে এই যে পিকে এর পরিমাণ, ফসফোকাইনেজ এ এর পরিমাণ কমায় দিছে। তো ফসফোকাইনেজ এ কি করলো? ফসফোকাইনেজ এ নর্মালি হচ্ছে এই GP2B3A এইটাকে এক্সপ্রেশন হইতে দেয় না, এইটাকে এক্সপ্রেশন হইতে দেয় না, এইটাকে সেলের মধ্যেই ঢুকায় রাখে, সেলের মধ্যে সেল মেমব্রেনের উল্টা পাশের মধ্যে ঢুকায় রাখে। কিন্তু যখন পিকে এর পরিমাণ কমে যায়, পিকে এর পরিমাণ করে যায়, তখন হচ্ছে এই GP2B3A এইটা এক্সপ্রেশন বেড়ে যায়, এইটার এক্সপ্রেশন বেড়ে যায়। বেড়ে গেলে এখন উভয়ের গায়ে GP2B3A আছে এবং তাদের মাঝখানে লিঙ্ক হিসাবে কাজ করে হচ্ছে ফাইব্রিন। ঠিক এইরকম করে নতুন আরো একটা, ধরা যাক এইখানেও আরো একটা GP2B3A আছে, এইখানেও একটা GP2B3A আছে, এইখানেও ফাইব্রিন দিয়ে তারা যুক্ত হয়ে গেছে। এইভাবে তারা একটার সাথে আরেকটা প্লাটিলেট যুক্ত হইতেই থাকে, একটার পর একটা যুক্ত হয়ে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করতে থাকে। তো এই খেলাটা শুধু এই দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এখানে আরো অনেক অনেক খেলোয়াড় আছে। সেই খেলোয়াড়গুলোর মধ্যে কে? একটা হচ্ছে ক্যালসিয়াম, আরো একটা খেলোয়াড় হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা কি করে? আমরা জানি যে প্লাটিলেটের ভিতরে কি ছিল, ডেন্স গ্র্যানিউল ছিল, আলফা গ্র্যানিউল এবং ডেন্স গ্র্যানিউল। সেই আলফা গ্র্যানিউল এবং ডেন্স গ্র্যানিউলের ভিতরেই তো এগুলা সবাই সংযুক্ত ছিল, তাই না? সো আলফা গ্র্যানিউল এবং ডেন্স গ্র্যানিউল, এই যে গ্র্যানিউলগুলো আছে, এই গ্র্যানিউলগুলার রিলিজে হেল্প করে কে? ক্যালসিয়াম। এই গ্র্যানিউলগুলার রিলিজ করতে হেল্প করে ক্যালসিয়াম। তাইলে এখন এই ধরা যাক আলফা গ্র্যানিউলের ভিতরেই তো, ডেন্স গ্র্যানিউলের ভিতরে আমাদের এডিপি ছিল, ক্যালসিয়াম যখন ডেন্স গ্র্যানিউলটাকে রিলিজ করে দিল, বাইরে এডিপি চলে আসছে, এখন এই এডিপি এই প্লাটিলেটটার গায়ে যুক্ত হয়ে এই প্লাটিলেটটাকে অ্যাক্টিভ করে দেবে বা অন্য একটা নতুন ইনঅ্যাক্টিভ প্লাটিলেটকে অ্যাক্টিভ করে দেবে। সো এইগুলো হচ্ছে ক্যাসকেড, মানে হচ্ছে একটার পর একটা চেইন রিয়াকশন হইতেই থাকে। এবং নর্মাল কন্ডিশনে ক্যালসিয়ামের পরিমাণ সেলের ভিতরে কম রাখতে হেল্প করে হচ্ছে সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপি ক্যালসিয়ামের পরিমাণ কমাইতে হেল্প করে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। কিন্তু যখন ওই যে এডিপি এসে সাইক্লিক এএমপির পরিমাণই কমায় দিছে, তখন কি হবে? সাইক্লিক এএমপির পরিমাণ যখন কমে গেছে, তখন ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে, তখন এই ডেন্স গ্র্যানিউল, আলফা গ্র্যানিউল এগুলার রিলিজ বেড়ে যাবে। সো এই হচ্ছে আরো একটা কাহিনী। এখন এই ক্যালসিয়ামের পরিমাণ আরো একজন বাড়াইতে পারে, সে কে? আমরা জানি নর্মালি ক্যালসিয়ামটা কিসের ভিতরে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে থাকে, সেইখান থেকে ক্যালসিয়ামকে রিলিজ করতে হয়, তাহলে হচ্ছে সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে। এই ক্যালসিয়ামের পরিমাণ আরো একটা জিনিস বাড়াইতে পারে, সেটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে IP3।
পি3। আইপি3 কোত্থেকে আসছে মনে আছে? আইপি3 হচ্ছে আইপি3 প্লাস ডিএজি কোত্থেকে আসে? এরা আসে হচ্ছে ফসফোলাইপেজ সি। ফসফোলাইপেজ সি। এই এনজাইমটা কি করে? এই এনজাইমটা পিআইপি টু মানে হচ্ছে ইনোসিটল বিসফসফেটকে আইপি3 আর ডিএজিতে কনভার্ট করে, ফসফোলাইপেজ সি। সো এই ফসফোলাইপেজ সি এইটা কি ছিল? এইটা ছিল হচ্ছে একটা সেল মেমব্রেনের মধ্যে একটা এনজাইম। এই এনজাইমটাকে অ্যাক্টিভেট করার জন্য আমার আরও একটা জি কিউ কাপল রিসেপ্টর লাগে, যেই রিসেপ্টরটা হচ্ছে PAR2, সরি PAR1। PAR1 এটার ফুল ফর্ম কি? প্রোটিয়েজ অ্যাক্টিভেটেড রিসেপ্টর, প্লাটিলেট প্রোটিয়েজ রিসেপ্টর বা প্রোটিয়েজ অ্যাক্টিভেটেড রিসেপ্টর অথবা প্লাটিলেট প্রোটিয়েজ রিসেপ্টর। এই হচ্ছে সেই রিসেপ্টরটা। এটা হচ্ছে একটা জি কিউ কাপল রিসেপ্টর। যেই জি কিউ কাপল রিসেপ্টরটা কি করে? ফসফোলাইপেজ সিকে অ্যাক্টিভেট করে। সেই ফসফোলাইপেজ সি ফসফেটাইডিল ইনোসিটল বিসফসফেটকে ভেঙে আইপি3 প্লাস ডিএজিতে কনভার্ট করে। এই আইপি3 কি করে? সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, এবং ক্যালসিয়াম কি করে? ডেন্স গ্র্যানিউল, আলফা গ্র্যানিউল এগুলাকে রিলিজ করতে হেল্প করে। এখন এই PAR1 এইটার লিগ্যান্ডকে, এইটার লিগ্যান্ড হচ্ছে আমাদের সবার পরিচিত থ্রম্বিন। থ্রম্বিন হচ্ছে এই PAR1কে অ্যাক্টিভেট করে। তো এই হচ্ছে একটা টোটাল মলিকুলার মেকানিজম কিভাবে প্লাটিলেট অ্যাক্টিভেশন হয়। সো এই জিনিসটা আমাদের কেন জানা প্রয়োজন? এইখানে আমরা যেই কয়টা এনজাইম দেখতেছি সবগুলো আমাদের ড্রাগের টার্গেট হতে পারে। যেমন আমাদের ড্রাগের টার্গেট হতে পারে এই রিসেপ্টরটা, আমাদের ড্রাগের টার্গেট হতে পারে এই রিসেপ্টরটা, আমাদের ড্রাগের টার্গেট হতে পারে এই সাইক্লোঅক্সিজেনেজ 1, কিংবা আমাদের ড্রাগের টার্গেট হতে পারে এই সাইক্লিক AMP। এবং এইখান থেকে পরবর্তীতে এই যে আমরা প্লাটিলেটগুলোকে যে কোনো একটা ড্রাগ দিয়ে এই ওভারঅল প্লাটিলেটের অ্যাক্টিভেশনের স্টেপগুলোকে ইনহিবিট করতে পারি, যেই কোনো ড্রাগ দিয়ে বা যে ধরনের ড্রাগ দিয়ে আমরা এইরকম প্লাটিলেট অ্যাক্টিভেশনের সিকোয়েন্সকে ইনহিবিট করব, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি প্লাটিলেট ড্রাগস। অ্যান্টি প্লাটিলেট ড্রাগস। সো অ্যান্টিপ্লাটিলেট ড্রাগগুলো কি কি আছে? প্রথমে আমরা এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে থ্রম্বক্সেন A2 এইটাতে কনভার্ট হওয়াটাকে হেল্প করে কোন এনজাইম? সাইক্লোঅক্সিজেনেজ 1 এনজাইম। তাইলে আমরা এই সাইক্লোঅক্সিজেনেজ 1 এনজাইমের ইনহিবিটর ইউজ করতে পারি। সেটাকে, এই এনজাইমটাকে ইনহিবিট করে কে? সবার পরিচিত অ্যাসপিরিন। অ্যাসপিরিন। তারপরে এই যে P2Y12 এই রিসেপ্টরটার ইনহিবিটর আবিষ্কার করতে পারি আমরা। কারা কারা? সবার আগে আবিষ্কৃত হয়েছিল টাইক্লোপিডিন, সে হচ্ছে ফার্স্ট জেনারেশন। তারপরে আবিষ্কৃত হয়েছে ক্লোপিডোগ্রেল, ক্লোপিডোগ্রেল। তারপরে আবিষ্কৃত হয়েছে প্রাসুগ্রেল, এবং মোস্ট নিউয়ার ড্রাগ হইতেছে টিকাগ্লেলর, টিকাগ্রেলর এবং ক্যানগ্রেলর। সো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই P2Y12 এই রিসেপ্টরটাকে ইনহিবিট করা, অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে। তারপরে আমরা দেখি এই যে GP2B3A এরা কি করছিল? এরা হচ্ছে একটা প্লাটিলেটের সাথে আরেকটা প্লাটিলেটের ব্রিজ হিসাবে কাজ করছে। সো আমরা এই GP2B3 এর ইনহিবিটর ইউজ করতে পারি। তারা কারা কারা? GP2B3 এর ইনহিবিটর হচ্ছে, এদের ইনহিবিটরগুলো হচ্ছে, একটু লিখে নিই, এপসিক্সিম্যাব, এপটিফাইবেটাইড, এবং
টাইরোফাইবান। এরা হচ্ছে GP2B3 এর ইনহিবিটর। তারপরে এই যে PAR1 রিসেপ্টর, যেটা হচ্ছে মূলত থ্রম্বিনের রিসেপ্টর। সো সেই PAR1 এইটার ইনহিবিটর এর নাম কি? এটা হচ্ছে মোস্ট নিউয়েস্ট ড্রাগ ইন দিস গ্রুপ। তার নাম হচ্ছে ভোরাপাক্সার, যে PAR1 রিসেপ্টরকে ইনহিবিট করে। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে সাইক্লিক এএমপির পরিমাণ কমে গেলে প্লাটিলেটের অ্যাগ্রিগেশন হয়। তাহলে আমরা সাইক্লিক এএমপির পরিমাণ কিভাবে বাড়াইতে পারি? এমন কোনো ড্রাগ কি আছে, পাওয়া সম্ভব? হ্যাঁ, আমরা জানি যে আমাদের বডিতে সাইক্লিক এএমপি তৈরি করা হচ্ছে অ্যাডিনাইলাইল সাইক্লেস। আবার সাইক্লিক এএমপিকে ভাঙিয়া ফেলায়, সাইক্লিক এএমপিকে ভাঙে হচ্ছে ফসফোডাইএস্টারেজ, PDE। সো এই ফসফোডাইএস্টারেজ, এটার অনেকগুলো আইসোএনজাইম আছে, এটার আইসোএনজাইম 5টা আছে। সো এদের মধ্যে 3 নাম্বার যেটা, সেটা থাকে হচ্ছে আমাদের প্লাটিলেটের মধ্যে। তো সে কি করে? আমরা বললাম যে সাইক্লিক এএমপি এটাকে ভেঙে ফেলে, এএমপি তৈরি করে হচ্ছে ফসফোডাইএস্টারেজ 3। এইটা ফসফোডাইএস্টারেজ ওভারঅল গ্রুপ জুড়ে পুরো এনজাইমটা বডির বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটার প্রায় 5টার মতো আইসো এনজাইম থাকে, এর মধ্যে 3 নাম্বারটা থাকে হচ্ছে আমাদের প্লাটিলেটে। সো আমরা স্পেসিফিক্যালি 3 নাম্বার আইসো এনজাইমটা ফসফোডাইএস্টারেজ 3, এইটা কাজ সম্পর্কে বলতেছি। যে এটা কি করে? এটা আমার বডিতে সাইক্লিক এএমপির প্লাটিলেটের মধ্যে সাইক্লিক এএমপির পরিমাণকে কমায় দেয়। এটা সাইক্লিক এএমপির পরিমাণকে কমায় দেয়। সো আমরা যদি এই এনজাইমটাকে ইনহিবিট করতে পারি, তাহলে এই সাইক্লিক এএমপির পরিমাণ বেড়ে যাবে। সো এই এনজাইমের ইনহিবিটর আমরা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ হিসাবে ইউজ করতে পারি। তারা কে? তারা হচ্ছে সিলোস্টাজোল। একটা কি ড্রাগ? ডাইপাইরিডামল। সিলোস্টাজোল বানানোর শেষে ই নেই, ডাইপিরিডামল বানানোর শেষে আবার একটা ই আছে। না, এটা সো সিলোস্টাজল এবং ডাইপাইরিডামল কি করে? তারা হচ্ছে PDE3 মানে ফসফোডাইএস্টারেজ 3 এই এনজাইমটাকে ইনহিবিট করে, যার কারণে সেলের ভিতরে সাইক্লিক এএমপির পরিমাণ বাড়ে। আর সাইক্লিক এএমপির পরিমাণ বাড়লে এই ফসফোকাইনেজ এর পরিমাণও বাড়ে। এর পরিমাণ যদি বাড়ে তাইলে প্লাটিলেটের অ্যাগ্রিগেশনটা হয় না, এটা ইনহিবিটেড হয়। এই ডাইপাইরিডামলের আরো একটা গুরুত্বপূর্ণ মেকানিজম অ্যাকশন আছে। সে PDE3 কে ইনহিবিট করে, পাশাপাশি সে আরো একটা কাজ করে, সে হচ্ছে অ্যাডিনোসিনের আপটেককে কমায়। সে কি করে? ডিক্রিজ অ্যাডিনোসিন আপটেক। তাহলে অ্যাডিনোসিনের আপটেক কমে গেলে কি হবে? এক্সট্রা সেলুলার প্লাটিলেটের বাইরে অ্যাডিনোসিনের পরিমাণ বাড়বে, প্লাটিলেটের বাইরে অ্যাডিনোসিন এর পরিমাণ যাবে বেড়ে। আর প্লাটিলেটের বাইরে যখন অ্যাডিনোসিনের পরিমাণ বাড়ে, সেই অ্যাডিনোসিন A2 রিসেপ্টরকে স্টিমুলেট করে, যেই A2 রিসেপ্টর সাইক্লিক এএমপির পরিমাণ বাড়ায়। সো A2 রিসেপ্টর কি করে? সে সাইক্লিক এএমপির পরিমাণ বাড়ায়। কিভাবে বাড়ায়? সে হচ্ছে মূলত একটা GS কাপল রিসেপ্টর। সো GS কাপল রিসেপ্টর কি করে? আমরা সেই জেনারেল ফার্মাকোলজি থেকে পড়ছি, এই যে অ্যাডিনাইলাইল সাইক্লেসকে স্টিমুলেট করে, তখন ATP থেকে সাইক্লিক এএমপি বাড়ে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্টিপ্লাটিলেট ড্রাগগুলার মেকানিজম অফ অ্যাকশন, যারা হচ্ছে প্লাটিলেটের যে অ্যাক্টিভেশন অ্যাগ্রিগেশন এইটাকে ইনহিবিট করে। সো আমরা এই ফার্স্ট স্টেজ এবং এটা রিলেটেড ফার্মাকোলজি পড়লাম। এখন সেকেন্ড স্টেজে কি হয়েছে? সেকেন্ড স্টেজে হচ্ছে আমাদের সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। এই হিমোস্ট্যাসিসটা কিভাবে হয়েছিল? কোয়াগুলেশন কাসকেড দিয়ে।
সো এখন আমরা দেখি যে এই কোয়াগুলেশন কাসকেডটা একটু বিস্তারিত পড়ি এবং এইখানে কোনো কোনো ড্রাগ আমরা ইউজ করতে পারি কিনা সেগুলো আমরা দেখব। সো এইখানে আমরা যেটা ছোটবেলায় পড়ে আসছিলাম যে আমাদের গাইটনের কথা অনুযায়ী যে দুইটা পাথওয়েতে ব্লাড কোয়াগুলেশন হইতে পারে, দুইটা পাথওয়ে, দুইটা কোয়াগুলেশন কাসকেড আছে, যাদের মধ্যে একটাকে বলছিল ইন্ট্রিনসিক পাথওয়ে এবং একটাকে বলছিল এক্সট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে তখন বলা হয়েছিল যেখানে আসলে টিস্যু ফ্যাক্টর কাজ করে, টিস্যু ফ্যাক্টর কাজ করে। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর কখন, যেখানে আসলে কোনো টিস্যু ফ্যাক্টর কাজ করে না। সো এইটা হচ্ছে মূলত ক্লটিং ইন দ্য ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে কিভাবে ক্লটিং হয় তার উপরে আলোচনা করে তারা এই সিদ্ধান্তে আসছিল। সো প্রথম কথা হচ্ছে এই ইন্ট্রিনসিক পাথওয়ে শুরু হয়েছিল কি দিয়ে আমরা সবাই জানি, ফ্যাক্টর 12 দিয়ে। ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট হওয়ার পরে সে 11কে অ্যাক্টিভ করে, 11 9কে অ্যাক্টিভ করে এবং 9 আলটিমেটলি ফ্যাক্টর 8কে অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর 8কে অ্যাক্টিভেট করে। 8 আর 9 তারা মিলে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করে। ফ্যাক্টর 10 কি করে? ফ্যাক্টর 10 হচ্ছে 2কে অ্যাক্টিভেট করে, মানে প্রোথ্রম্বিনকে, যেই প্রোথ্রম্বিন থেকে অ্যাক্টিভেটেড থ্রম্বিন তৈরি হয় এবং থ্রম্বিনই হচ্ছে ফাইনাল ফাইনাল গোল, ফাইনাল গট। সে কি করে? সে হচ্ছে ফাইব্রিনোজেনকে ভেঙে ফাইব্রিন ক্লটে কনভার্ট করে। আবার এখানে আমরা খেয়াল করি থ্রম্বিন সে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি করে, সে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি করে। কীভাবে? এখানে দেখি, এই যে থ্রম্বিন, অ্যাক্টিভেটেড থ্রম্বিন সে আবার ফ্যাক্টর 8কে অ্যাক্টিভ করে। তারপরে থ্রম্বিন আরও কি করে একটু আগে আমরা দেখে আসছি, এই যে থ্রম্বিন PAR1 রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে ফসফোলাইপেজ সিকে অ্যাক্টিভ করে। যেই ফসফোলাইপেজ সি ফসফোটাইডিল ইনোসিটল বিসফসফেটকে ভেঙে IP3 আর DAG-তে কনভার্ট করে, যেখানকার IP3 সাইটোপ্লাজমের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় এবং ক্যালসিয়ামের পরিমাণ বাড়ার কারণে গ্র্যানিউলসগুলো রিলিজ হয়, গ্র্যানিউলসগুলো রিলিজ হইলে বেশি বেশি করে প্লাটিলেট অ্যাক্টিভেটেড এবং অ্যাগ্রিগেটেড হয়। সো তার মানে থ্রম্বিন কিন্তু প্লাটিলেটেরও অ্যাক্টিভেশন করে। সো থ্রম্বিন মাল্টিটাস্কিং একটা লোক, সে একই সাথে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে, একই সাথে এই কোয়াগুলেশন ক্যাসকেডে একটা পজিটিভ ফিডব্যাক দেয়, এবং একই সাথে প্লাটিলেটকে অ্যাক্টিভেশন করে। সো থ্রম্বিন একটা মারাত্মক লোক। আর এইখানে আরেকটা মারাত্মক লোক হচ্ছে ফ্যাক্টর 10। সো ফ্যাক্টর 10 হচ্ছে ফাইনাল পাথওয়ে, মানে দেখেন ফাইনাল পাথওয়ে কীরকম, এক্সট্রিনসিক পাথওয়েও কনভার্জ হয়েছে ফ্যাক্টর 10-এ, ইন্ট্রিনসিক পাথওয়ে কনভার্জ হয়ে ফ্যাক্টর 10-এ আসলো, এক্সট্রিনসিক পাথওয়েও কনভার্জ হয়ে সেই ফ্যাক্টর 10-এই আসলো। তাইলে দুইটা পাথওয়ে, কমন পাথওয়ে যদি আমরা বলি, দুইটার কমন পাথওয়ে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক উভয় পাথওয়ে কনভার্জ হয়ে আলটিমেটলি কোন জায়গায় চলে আসলো? আলটিমেটলি ফ্যাক্টর 10কে অ্যাক্টিভ করলো। ইন্ট্রিনসিক পাথওয়েতে অ্যাক্টিভ করার জন্য 4টা লাগছে, 1 2 3 4। আর এক্সট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভ করার জন্য টিস্যু ফ্যাক্টর, ফ্যাক্টর 7, এই দুইটা লাগছে। সো এইখানে আমরা খেয়াল করি আমাদের সবাই মিশে যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টর 10। তাইলে ফ্যাক্টর 10টা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সো আমরা যদি কোনো একটা ড্রাগ ডেভেলপ করতে চাই, আমাদের মেইন টার্গেট কী হবে? যেটা কমন পাথওয়ের মধ্যে আছে সেটাকে অ্যাটাক করা। তাইলে আমরা ফ্যাক্টর 10-এর ইনহিবিটর আবিষ্কার করতে পারবো চাইলে, এবং থ্রম্বিনের ইনহিবিটর আমরা আবিষ্কার করতে চাইবো। এগুলো আমাদের ড্রাগের টার্গেটের মধ্যে পড়ছে। এবং আমরা ফ্যাক্টর 5-এরও ইনহিবিটর আবিষ্কার করার চেষ্টা করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত ফ্যাক্টর 5-এর ইনহিবিটর কেউ আবিষ্কার করতে পারে নাই। সো আমি আশা করি আপনাদের মধ্যে কেউ আবিষ্কার করবেন আর কি। আমাদের এখন পড়তে হবে হচ্ছে ফ্যাক্টর 10-এর ইনহিবিটর এবং থ্রম্বিনের ইনহিবিটর। সো এটা তো হচ্ছে ক্লটিং ইন দ্য ল্যাবরেটরির কথা। আমাদের ইন ভিভো অর্থাৎ বডির ভিতরে কোন পাথওয়েটা বেশি অ্যাক্টিভ থাকে? বডির ভিতরে এক্সট্রিনসিক পাথওয়েটাই বেশি আপার হ্যান্ড নেয়। কারণ কি? বডির ভিতরে সবসময় তো ক্লটিং হয় না। কখন ক্লটিং হয়? যখন আমাদের এই ভেসেলটা ড্যামেজ হয়। ভেসেল ড্যামেজ হইলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়, সেই টিস্যু ফ্যাক্টর 7-এর সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করলো, সেই কমপ্লেক্সটা এবার গিয়ে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভ করলো।
সো এই যে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভ করলো, ফ্যাক্টর 10 কি করবে, সে তো বসে থাকবে না, সে এই যে ফ্যাক্টর 5-এর সহায়তায় ফ্যাক্টর 5 আর ফ্যাক্টর 10 একসাথে মিলে ফ্যাক্টর 2-কে অ্যাক্টিভ করে প্রোথ্রম্বিন। আর এই প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভ করার উদ্দেশ্য হলো থ্রম্বিন বানানো। থ্রম্বিন কি করে, ওই একই কাজ যেটা একটু আগে আমরা দেখে আসছি, ল্যাবরেটরিতে যা করে বডির ভিতরে তাই করে। সো বডির ভিতরে শুরু হয় এক্সট্রিনসিক পাথওয়ে দিয়ে, তার পরবর্তীতে ইন্ট্রিনসিক পাথওয়ে এক্সট্রা অ্যাড অন হিসাবে আসে। বডির ভিতরে কোয়াগুলেশন বা ক্লটিং শুরু হয় হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে দিয়ে। টিস্যু ড্যামেজ হয়েছে, টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়েছে, টিস্যু ফ্যাক্টরের সাথে ফ্যাক্টর 7 অ্যাড হয়ে ফ্যাক্টর 10-কে অ্যাক্টিভ করছে, ফ্যাক্টর 10 ফ্যাক্টর 5-এর সাথে অ্যাড হয়ে ফ্যাক্টর 2-কে অ্যাক্টিভ করছে, ফ্যাক্টর 2 থ্রম্বিন। এই যে থ্রম্বিন ওই যে বললাম সে একটা মাল্টিটাস্কিং লোক, সে অনেক কিছু করে। সে ফ্যাক্টর 5-কে পজিটিভ ফিডব্যাক দেয়, সে এই যে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে, সে প্লাটিলেটকে অ্যাক্টিভ করে এবং এই যে একবার থ্রম্বিন তৈরি হইল, এই থ্রম্বিনের প্রভাবে এবার তখন এই ফ্যাক্টর 9 অ্যাক্টিভ হয়, ফ্যাক্টর 8 অ্যাক্টিভ হয়। এর মানে হচ্ছে একবার আপনার এক্সট্রিনসিক পাথওয়েতে থ্রম্বিন তৈরি হয়েছে, এই থ্রম্বিন গিয়ে এবার এইখান থেকে ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভ করা শুরু করবে, এইখান থেকে ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভ করা শুরু হবে। সো বডিতে কিন্তু নর্মালি ইন্ট্রিনসিক পাথওয়ে পরবর্তীতে অ্যাড অন হিসাবে আসে, মানে এক্সট্রিনসিক দিয়ে কাজ হইতেছে না, এখন থ্রম্বিন কি করতেছে, আরো লাগবে, আরো বেশি কোয়াগুলেশন করা লাগবে, তখন থ্রম্বিন গিয়ে এই যে ফ্যাক্টর 9-কে অ্যাক্টিভ করার মাধ্যমে এই যে আবার ইন্ট্রিনসিক পাথওয়ে শুরু হয়ে গেল। সো কোয়াগুলেশন কাসকেড ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং আর কি। এবং এটা নিয়ে একটা মজার বিষয় আছে, এটা নিয়ে একটা মজার জোকসও আছে। জোকসটা হচ্ছে যে এইরকম যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ হেমাটোলজিক্যাল ডিজিজ আর কি, সো তারা প্রতি বছর একটা করে নতুন নতুন ফ্যাক্টর তৈরি করে। এটা যারা হচ্ছে গ্লোকেম ফ্লেকেনের ভিডিও দেখেন সে দেখবেন একটা খুবই সুন্দর একটা হিউমার তৈরি করে যে পৃথিবীতে কোয়াগুলেশনের স্টেপ মূলত দুইটা, এক কোয়াগুলেশন হয়েছে, দুই কোয়াগুলেশন হয় নাই। আর মাঝখানে এইসব এগুলা তৈরি করছে মূলত ওই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ হিমাটোলজি, ওদের কোনো কাজকর্ম নাই, খায়া দায়া প্রতি বছর ওদের একটা সেমিনার হয়, ওই সেমিনারে কিছু একটা তো নতুন বলা লাগবে, এই কারণে ওরা নতুন কিছু একটা নাম দেয় আর কি। সো এটার ভিডিওটা দেখেন, খুবই সুন্দর একটা ইয়ে আছে, আমি লিখি ডক্টর গ্লোকেম ফ্লেকেন, এই নামে সার্চ দিবেন, গ্লোকেম ফ্লেকেন এই নামে সার্চ দিবেন, দেখবেন একটা মাঝবয়সী আমেরিকার ডাক্তার, সে খুবই সুন্দর সুন্দর হিউমার ভিডিও করে। তার মধ্যে একটা ভিডিও হচ্ছে এইরকম যে পৃথিবীতে কোয়াগুলেশন অন অথবা অফ, মাঝখানে যতগুলো স্টেপ আছে এগুলো হচ্ছে মূলত হেমাটোলজিস্টদের চালাকি, যাতে তারা একটু ভ্যালু পায় আর কি। সো হোয়াট এভার, আসলে এই ঘটনাটা সত্য, যেহেতু সবগুলো তারা অনেক কষ্ট করে আবিষ্কার করছে, আমরা তাদেরকে সম্মান দিব। সো যাই হোক, আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে আমরা যেমনেই হোক, ইন্ট্রিনসিক পাথওয়ে হোক আর এক্সট্রিনসিক পাথওয়ে হোক, কমন পাথওয়েকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার। কমন পাথওয়েকে আমরা টার্গেট করতে পারলে সবচেয়ে বেটার, কারণ আপনি এইখানে একটা এনজাইমকে ব্লক করছেন, কোনো অসুবিধা নাই, সে এসে কাজ ছাড়াইয়া দেবে। এইখানে টিস্যু ফ্যাক্টরকে অফ করছেন, এইখান দিয়ে এসে কাজ চলতে থাকবে। সো এই কারণে কমন যে টার্গেট ফাইনাল প্রোডাক্টগুলোকে যত বেশি ইনহিবিট করা যাবে তত আমাদের জন্য সুবিধা। সো এই ফাইনাল কমন পাথওয়ের মধ্যে আমরা পাই কি কি, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 2, এই তিনটা। সো থ্রম্বিন আর কি, ফ্যাক্টর 2 অ্যাক্টিভেটেড থ্রম্বিন। কিন্তু এদের মধ্যে ফ্যাক্টর 5-এর ইনহিবিটর এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। সো আমাদেরকে ফ্যাক্টর 10-এর ইনহিবিটর সম্পর্কে জানতে হবে এবং ফ্যাক্টর 2-এর ইনহিবিটর সম্পর্কে জানতে হবে। সো এই ফ্যাক্টর 10-এর কি কি ইনহিবিটর বাজারে পাওয়া যায় বা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সাকসেসফুলি। ফ্যাক্টর 10-এর ইনহিবিটর দুই রকম হইতে পারে, এক হইতে পারে আমাদের আইভি, যেটা আমরা প্যারেন্টারাল ইউজ করি, আরেকটা হইতে পারে ওরালি আমরা কিছু ড্রাগ ইউজ করি। আইভিতে যেসব ড্রাগ আমরা ইউজ করি সেগুলো হচ্ছে একটাই, ফন্ডাপারিনাক্স। আর ওরালি কি কি ড্রাগ আমরা ফ্যাক্টর 10 ইনহিবিটর হিসেবে ইউজ করি, এদের নামের সবগুলো নামের মধ্যে দেখবেন এক্স এ আছে। এক্স এক্স মানে ফ্যাক্টর 10, এক্স এক্স
এক্স। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, এক্স এক্স এ, এই এক্স এ অ্যাক্টিভেটেড। তো এদের সবার নামের শেষে দেখবেন এক্স এ আছে, নামের মাঝখানে। কি কি? এপিক জাবান, তারপরে এন্ডোক জাবান, তারপরে ব্যাট্রিক জাবান, রিভার অক্সাবান। এই হচ্ছে ওরাল অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিটর। এই থ্রম্বিন ইনহিবিটরগুলোকে আমরা দুইটা বড় ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, আর একটা ইনডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটরস। ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর নামের মধ্যে কি আছে? ডিরেক্ট মানে হচ্ছে তারা সরাসরি থ্রম্বিনকে থ্রম্বিনকে ধ্বংস করবে। সো থ্রম্বিন আসলে কি জিনিস? থ্রম্বিন আসলে কি জিনিস আমরা একটু বলি। থ্রম্বিন আসলে একটা এনজাইম, তাই না? থ্রম্বিন সে আসলে একটা এনজাইম। আমরা জানি প্রত্যেকটা এনজাইমের একটা অ্যাক্টিভ ক্যাটালাইটিক সাইট আছে, একটা অ্যাক্টিভ সাইট আছে, অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটে কে বসবে? এখানে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন সেই অ্যাক্টিভ সাইটে বসে সে পরবর্তীতে ফাইব্রিনে কনভার্ট হবে। পাশাপাশি এই থ্রম্বিনের অ্যাক্টিভ সাইটের পাশাপাশি আরও একটা সাইট আছে যেটাকে বলে এক্সোসাইট। এক্সোসাইট, এই এক্সোসাইটের কাজ হচ্ছে অ্যাক্টিভ সাইটে ফাইব্রিনোজেনটাকে ঠিকমতো বসছে কিনা সে একটা চামচা হিসাবে কাজ করে আর কি। নেতাদের যেরকম চামচা থাকে ঠিক এই রকম অ্যাক্টিভ সাইটের একটা চামচা হচ্ছে এই এক্সোসাইট। সে কি করে? ফাইব্রিনোজেনকে এনে জায়গা মতো বসায়, মানে অ্যাক্টিভ সাইটে এনে বসায়। সো কোনো কোনো থ্রম্বিন ইনহিবিটর আছে যারা শুধুমাত্র অ্যাক্টিভ সাইটটাকে ইনহিবিট করে, যারা শুধুমাত্র অ্যাক্টিভ সাইটটাকে ইনহিবিট করে। এগুলাকে আমরা বলি হচ্ছে মনোভ্যালেন্ট, মনোভ্যালেন্ট। আর কোনো কোনো ইনহিবিটর আছে যারা অ্যাক্টিভ সাইটটাকেও ইনহিবিট করে, পাশাপাশি এক্সোসাইটটাকেও ইনহিবিট করে। এগুলাকে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। সো ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর তারা কি করবে? ডিরেক্টলি এটা সরাসরি থ্রম্বিনের সাথে এসে ইনহিবিশন করবে, থ্রম্বিনের গায়ে বসে থ্রম্বিনকে ইনঅ্যাক্টিভ করবে। এদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র থ্রম্বিনের অ্যাক্টিভ সাইটটাকে নষ্ট করে, আবার কেউ কেউ নেতাকে তো নষ্ট করে, পাশাপাশি নেতার চামচা অর্থাৎ এক্সোসাইটকেও নষ্ট করে। যারা দুইটাই করে তাদেরকে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট। মনোভ্যালেন্টকে কোনো বইয়ে ইউনিভ্যালেন্টও লেখে, একই কথা। বাইভ্যালেন্টকে কোনো বইয়ে ডাইভ্যালেন্টও লেখে। সো তাইলে ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটরগুলো আবার কয় রকমের পাইলাম আমরা? দুই রকমের। এক হচ্ছে ইউনিভ্যালেন্ট, আরেকটা হচ্ছে ডাইভ্যালেন্ট। ইউনিভ্যালেন্টগুলোর নাম কি কি? আরগাট্রোবান, আরগাট্রোবান, মেলাগাট্রান এবং ডেবিগাট্রান। আর ডাইভ্যালেন্ট ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর কে কে আছে? এদের নামের সবার শেষে আছে ডিআইএন, ডিআইএন, ডিআইএন। ডি দিয়ে আমি মনে রাখতাম ডাইভ্যালেন্ট, দুইটা। ডিআই মানে ডাইভ্যালেন্ট। সো আরেকটা ডিআইএন। কি কি? হিরুডিন, তারপরে আছে ডেসিরুডিন, তারপরে আছে বাইভ্যালিরুডিন, তারপরে আছে লেপিরুডিন। তো ডাইভ্যালেন্ট ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর কে কে? হিরুডিন, ডেসিরুডিন, বাইভ্যালিরুডিন এবং লেপিরুডিন। এগুলা আর। ওকে, এবার আসি হচ্ছে ইনডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। ইনডিরেক্ট মানে কি? নামের মধ্যে আছে সে সরাসরি থ্রম্বিনের সাথে কোনো ঝামেলায় যাবে না, সে সরাসরি থ্রম্বিনের সাথে কোনো ঝামেলায় যাবে না। এ হচ্ছে বড় লেভেলের পলিটিশিয়ান, এরা নিজেরা কোনো ঝামেলা করে না,
তারা হচ্ছে অন্যদেরকে লাগাইয়া দেয়। অন্য কাকে লাগাইয়া দেয়? আমরা জানি আমাদের বডিতে থ্রম্বিনের একটা ন্যাচারাল অ্যান্টাগনিস্ট আছে। কি সেই অ্যান্টাগনিস্ট? তার নাম হচ্ছে অ্যান্টি থ্রম্বিন 3। অ্যান্টি থ্রম্বিন 3 এটা হচ্ছে বডিতে পাওয়া যায় এমন থ্রম্বিনের ন্যাচারাল অ্যান্টাগনিস্ট। তার কাজই হচ্ছে থ্রম্বিনকে ধ্বংস করা, বডিতেই পাওয়া যায় এটা। সো আমরা এখন যেই ড্রাগগুলোর নাম বলবো ইনডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, তারা কি করে? তারা হচ্ছে এই অ্যান্টি থ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে এবং অ্যান্টি থ্রম্বিন 3 কে কাজে লাগায় দেয়। অ্যান্টি থ্রম্বিন 3 গিয়ে শুধুমাত্র থ্রম্বিন না, সে ফ্যাক্টর 2 মানে থ্রম্বিন, তারপরে হচ্ছে ফ্যাক্টর 9, তারপরে হচ্ছে ফ্যাক্টর 10, ইভেন ফ্যাক্টর 11, ফ্যাক্টর 12, এই সবগুলা ফ্যাক্টরকে তারা ধ্বংস করে দেয়। তাইলে অ্যান্টিথ্রম্বিন 3 কি করে? অ্যান্টিথ্রম্বিন 3 নর্মালি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বা খুবই লোয়ার অ্যাক্টিভিটি শো করে, অল্প অ্যাক্টিভিটি শো করে। যার কাজ কি? অ্যান্টিথ্রম্বিন 3 এর কাজ হচ্ছে এই কয়টা এনজাইম, মানে হচ্ছে এগুলো তো সবগুলাই আসলে এনজাইম, কোয়াগুলেশন ফ্যাক্টর তো সবগুলাই এনজাইম, তাই না? তাইলে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 11 এবং ফ্যাক্টর 12 এদের সবাইকে ধ্বংস করে কে? বডিতে ন্যাচারালি পাওয়া যায় অ্যান্টিথ্রম্বিন 3। এখন আমরা যে ড্রাগটা ইউজ করব তার কাজ হচ্ছে এই অ্যান্টিথ্রম্বিন 3 এর পটেনশিয়ালকে 1000 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া। আর সেটাকে আমাদের সবার পরিচিত হেপারিন। তাহলে হেপারিনের কাজ কি? হেপারিন নিজে এই থ্রম্বিনের সাথে গ্যাঞ্জাম করে না। সে কি করে? সে হেপারিন এসে এই অ্যান্টিথ্রম্বিনের সাথে সম্পর্ক তৈরি করে, কূটনীতি। সো সে অ্যান্টিথ্রম্বিন 3 কে বলে, বাবা তোমার একটু কাজকর্ম বাড়াইতে হবে, এরা বেড়ে গেছে, উৎপাদ বেশি করতেছে। সো অ্যান্টিথ্রম্বিন 3 তখন 1000 গুণ বেশি শক্তি নিয়ে এই সকল কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলোকে ধ্বংস করে দেয়। এখন কথা হচ্ছে এই হেপারিন সে দুইটা ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে র হেপারিন, মানে হচ্ছে রেগুলার, প্রাকৃতিতে যেভাবে তৈরি হয়েছে হেপারিন ঠিক ওইভাবেই, কোনো ফ্র্যাকশন করা হয় নাই তাকে। আর আরেকটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, একটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন, বা এটাকে আমরা বলতে পারি রেগুলার হেপারিন বা স্ট্যান্ডার্ড হেপারিন। মানে যেইভাবে তৈরি হয়েছে প্রকৃতিতে ওইভাবেই আমরা তাকে ইউজ করে নিছি। স্ট্যান্ডার্ড আসলে এই জিনিসটা প্রথমে পাওয়া গেছিল হচ্ছে পিগের লাং থেকে, মানে শুয়োরের ফুসফুস থেকে এই জিনিসটা প্রথম সেপারেট করা হয়েছে, যে দেখা হয়েছে না হেপারিন ইউজ করলে থ্রম্বিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার পরবর্তীতে দেখা গেল এই আনফ্র্যাকশনেটেড হেপারিন এটা ইউজ করলে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো যেই কারণে কি করা হইলো, কেমিস্ট্রিতে আমরা একটা জিনিস পড়ছিলাম না, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তো ওই রকম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে এর কিছু লো মলিকুলার ওয়েট বা ফ্র্যাকশনেটেড হেপারিন তৈরি করা হলো। লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা ফ্র্যাকশনেটেড হেপারিন তৈরি করা হলো। এরকম লো মলিকুলার ওয়েট হেপারিন কে কে আছে? লো মলিকুলার ওয়েট হেপারিন আছে হচ্ছে এনক্সাপারিন, এনক্সাপারিন, ডাল্টেপারিন, টিনজাপারিন। এই হচ্ছে লো মলিকুলার ওয়েট বা আনফ্র্যাকশনেটেড হেপারিন। সো এই দুইটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে আমরা ইউজ করি। পাশাপাশি প্রথম যে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ সেটা ছিল হচ্ছে একটা ইঁদুর মারার ঔষধ, সেটা হচ্ছে ডাইকিউম্যারল। ডাইকিউম্যারল পরবর্তীতে এইটারই কিছু ডেরিভেটিভ তৈরি করা হয়েছে, যেটাকে আমরা চিনি হচ্ছে ওয়ারফেরিন হিসাবে। ওয়ারফেরিন কি জিনিস? ওয়ারফেরিনের কাজকর্ম তো আমরা বোধহয় পড়ছি। সে মূলত ভিটামিন কে এর অ্যান্টাগনিস্ট। সে ভিটামিন কে এর অ্যান্টাগনিস্ট। ভিটামিন কে কি কাজ করতো? ভিটামিন কে দরকার ছিল হচ্ছে ফ্যাক্টর 2, 7, 9, 10, ফ্যাক্টর 2, 7,
9, 10, এই ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করার জন্য একটা রিয়াকশন দরকার, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে গামা কার্বক্সিলেশন। যে রিয়াকশনটা হয় হচ্ছে কোথায়? লিভারে। লিভারে গামা কার্বক্সিলেশন হয়। সো এই গামা কার্বক্সিলেশন হয় কার উপস্থিতিতে? ভিটামিন কে এর উপস্থিতিতে। ভিটামিন কে এই রিয়াকশনের জন্য একটা কোএনজাইম হিসেবে কাজ করে। ওয়ারফেরিন কি করে? ওয়ারফেরিন হচ্ছে এই ভিটামিন কে এর একটা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। তার মানে ওয়ারফেরিন কোন কোন অ্যান্টিকোয়াগুলেন্টকে ইনহিবিট করে? এই যে এইগুলা, ফ্যাক্টর 2, 7, 9, 10। সো আরেকটা টাইপের অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা দেখলাম। যে তিনটা টাইপের ড্রাগকে আমরা দেখলাম, এরা কি করে? এরা হচ্ছে আমাদের কোয়াগুলেশন কাসকেডকে ইনহিবিট করে। কোয়াগুলেশন কাসকেডকে ইনহিবিট করে, অর্থাৎ সিমেন্ট তৈরির প্রক্রিয়াটাকে, ওই যে আমরা যে দেওয়াল বানাইতেছিলাম সেই দেওয়ালের মধ্যে সিমেন্ট তৈরির প্রক্রিয়াটাকে ইনহিবিট করতেছিল হচ্ছে এই এই তিন রকমের ড্রাগ। আর অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ এগুলা কি করছিল? এগুলো হচ্ছে ইট, মানে প্লাটিলেট, ইটটা তৈরির প্রক্রিয়াকেই ইনহিবিট করছিল। এবার হচ্ছে আমরা আরেকটা টাইপের ড্রাগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফাইব্রিনোলাইটিক ড্রাগ। এর আগে আমরা জানি ফাইব্রিনোলাইসিস জিনিসটা কি। আমরা দেখছিলাম যে আমাদের বডিতে ক্লট যে তৈরি হয়, এটা যদি অনিয়মিতভাবে চলতেই থাকে তাহলে কি হবে? এই ক্লট আরো বড় হবে, এই ক্লট আরো বড় হবে, এই ক্লট আরো বড় হবে, আরো বড় হবে। একদিন বড় হইতে হইতে সে পুরা থ্রম্বাস হয়ে এই লুমেনটাকে পুরাপুরি ইনহিবিট করে দেবে। কিংবা এই যে একবার এইখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে সে অন্যান্য জায়গায় গিয়েও এইরকম থ্রম্বাস এম্বোলিজম তৈরি করা শুরু করবে। তার মানে এই ক্লটটাকে ইনহিবিট করতে হবে, এই ক্লটটাকে ভাঙতে হবে। এটা ভাঙার জন্য আমার বডিতে ন্যাচারালি একটা প্রসেস আছে, একটা ন্যাচারাল প্রসেস আছে। সেই ন্যাচারাল প্রসেসটা কি? ন্যাচারাল প্রসেস হচ্ছে আমাদের বডিতে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর নামে কিছু প্রোটিন ব্লাডেই থাকে, এবং ইউরোকাইনেজ এই নামে আরও একটা প্রোটিন কিডনি থেকে সিক্রেশন হয়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে প্লাজমিনোজেনকে প্লাজমিনোজেন প্লাজমিনোজেনকে অ্যাক্টিভ প্লাজমিনে কনভার্ট করা, অ্যাক্টিভ প্লাজমিনে কনভার্ট করা। প্লাজমিনের কাজ কি? প্লাজমিনের কাজ হচ্ছে এই যে ফাইব্রিনের একটা মেশওয়ার্ক তৈরি হয়েছিল, ফাইব্রিন ক্লট তৈরি হয়েছিল, সেই ফাইব্রিনকে ভেঙে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করা, ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করা এবং ফ্রি প্লাজমিন তৈরি করা। ফ্রি প্লাজমিন না, এটা তো আলাদা হিসাব। মোট কথা হচ্ছে সে ফাইব্রিন ক্লটটাকে ভেঙে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করে, যার কারণে এই ফাইব্রিন ক্লটটা পরবর্তীতে আর এক্সপান্ড করতে পারে না। সো আমরা এই কাজে, এই কাজটাকে, এটা তো আমাদের বডিতে ন্যাচারালি হয় টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিয়ে। আমরা চাইলে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইউজ করতে পারি। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে আমাদের যেই জিনটা যেই জিনটা এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে কোড করে, এই জিনের ক্লোন করতে পারি আমরা। অনেকগুলা ক্লোন তৈরি করে সেই ক্লোনটাকে আমরা ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে সেইখান থেকে আমরা রিকম্বিনেন্ট প্রযুক্তিতে আমরা এইরকম টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর প্রস্তুত করতে পারি। তো এইরকম রিকম্বিনেন্ট হিউম্যান টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কে কে আছে? কে কে আছে? তারা হচ্ছে অল্টেপ্লেজ, টেনেকটেপ্লেজ এবং রেটেপ্লেজ। রেটেপ্লেজ এগুলা এস, এটা হচ্ছে টেনেকটেপ্লেজ, TENECTEPLAC, অল্টেপ্লেজ, রেটেপ্লেজ এবং টেনেকটেপ্লেজ। এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট হিউম্যান টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা ছাড়াও আমরা আরও একটা এনজাইম ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। স্ট্রেপ্টোকাইনেজ এইটা হচ্ছে গ্রুপ বি বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই যেগুলো আছে, বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই থেকে স্ট্রেপ্টোকক্কাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। সেই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার একটা প্রোটিন হচ্ছে এই স্ট্রেপ্টোকাইনেজ।
সেই স্ট্রেপ্টোকাইনেসকেও এই একই কাজে প্লাজমিনকে অ্যাক্টিভেট করার কাজে ইউজ করা যায়, সেও প্লাজমিন অ্যাক্টিভেটর হিসাবে কাজ করে। সো এই এই ধরনের ড্রাগগুলো আমরা কখন ইউজ করব? এই ধরনের ড্রাগগুলো আমরা তখনই ইউজ করব যখন ওই যে আমরা দেওয়াল বানাইতেছিলাম, দেওয়াল তৈরিও হয়ে গেছে, এদিকে সিমেন্টও ঢেলে ফেলছেন, ইটও ঢেলে ফেলছেন, এখন দেওয়ালটাকে ধ্বংস করতে হবে। সো এখন দেওয়ালটাকে ধ্বংস করতে হবে, ধ্বংস করার জন্য আপনি কি ইউজ করেন? সাধারণত ডিনামাইট ইউজ করে। তো এইখানে আমাদের ক্লট, এই দেওয়াল, এই ক্লটটাকে ডিজলভ করার জন্য, অলরেডি হয়ে যাওয়া ক্লট সেটাকে ডিজলভ করার জন্য আমরা এই ড্রাগগুলা ইউজ করব। তাহলে তিনটা ড্রাগের মধ্যে বেসিক ডিফারেন্স আমরা একটু বুঝে নিই। তিনটা গ্রুপের ড্রাগের মধ্যে যে আমরা কি বললাম, অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ মূলত তিন রকমের। একটা হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, আর একটা হচ্ছে ফিব্রিনোলাইটিক। অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট, আর একটা হচ্ছে ফিব্রিনোলাইটিক। অ্যান্টিপ্লাটিলেট হচ্ছে কি, আপনি ইটি বানাইতে দিবেন না। প্লাটিলেটের দেওয়ালের যেরকম ইট লাগে আপনি ওই ইটি বানাইতে দিবেন না, প্লাটিলেটকে অ্যাক্টিভে হইতে দিবেন না। বাকি স্টেপ তো পরের হিসাব। তার মানে এই অ্যান্টিপ্লাটিলেট টাইপের ড্রাগগুলো আমরা ইউজ করবো প্রোফাইলেক্সিসে, প্রোফাইলেক্সিসে প্রোফাইলেক্সিসে ইউজ করব, যাতে করে কোনো থ্রম্বাস তৈরি না হয়। অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলাকে আমরা কখন করব? অ্যান্টিকোয়াগুলেন্টগুলো হচ্ছে আমরা তখন ইউজ করব যখন এই প্রোফাইলেক্সিসটা আমাদের আরও বেশি স্ট্রঙ্গার দরকার, আরও স্ট্রঙ্গার প্রোফাইলেক্সিস প্রয়োজন, আরও স্ট্রঙ্গার, আমরা একটাতে সন্তুষ্ট না। এই ধরনের ঘটনা কখন ঘটতে পারে? যদি কোনো হাইপার কোয়াগুলেবল স্টেট থাকে, হাইপার কোয়াগুলেবল স্টেট, যেই অবস্থায় আপনার অনেক বেশি কোয়াগুলেশন হওয়ার চান্স থাকে, কিংবা কোনো ডিজিজ আছে, এমন কোনো ডিজিজ আছে যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেই ডিজিজটা আপনি জানেন যে এই ক্ষেত্রে পেশেন্টের কোয়াগুলেশন হবেই। তো এই ধরনের ক্ষেত্রে যদি আরও স্ট্রঙ্গার প্রোফাইলেক্সিস প্রয়োজন হয়, কিংবা অলরেডি কোনো ডিজিজ হয়ে গেছে, যেই ডিজিজটার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোয়াগুলেশন করা, সেই ক্ষেত্রে আপনি এই অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ ইউজ করবেন। আর যদি এমন হয় যে অলরেডি থ্রম্বাস হয়েই গেছে, অলরেডি দেওয়ালটা তৈরি হয়েই গেছে, এখন ডিনামাইট হিসাবে আপনি ইউজ করবেন ফাইব্রিনোলাইটিক ড্রাগ। সো এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা ফার্মাকোলজি। এখন আমাদেরকে জানতে হবে যে এই যে প্যাথোলজিটা আসলে কখন কখন আমাদের এই ড্রাগগুলো ইউজ করতে হয়। নর্মাল একটা মানুষ, আমি আপনি তো এই ধরনের ড্রাগ খাচ্ছি না, আমি আপনি এই ধরনের ড্রাগ কি খাচ্ছি না তো। সো আমার বডির নর্মাল ক্লটিং সিস্টেমও ভালো আছে, ক্লট ডিজলভ করার সিস্টেমও ভালো আছে। সো কাদেরকে আমরা এই ড্রাগগুলা দিব? প্যাথোলজিটা কখন হয়? প্যাথোলজিটা হয় হচ্ছে যাদের থ্রম্বোসিসটা বেশি ডেভেলপ করে, ওই ধরনের পেশেন্টকে আমরা এই অ্যান্টিথ্রম্বিক ড্রাগ দিব। এইটা নিশ্চয়ই আমরা প্যাথোলজি থেকে পড়ছি। এটাকে কি বলে একসাথে? ভিরশাউস ট্রায়াড। ভিরশাউস ট্রায়াড, এই ট্রায়াডটা ইন্ডিকেট করে কোন কোন কন্ডিশনে আপনার বডিতে থ্রম্বোসিস বেশি হবে। প্রথম কথা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, তারপরে হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো এবং হাইপার কোয়াগুলেবল স্টেট। এই তিনটা যখন একসাথে থাকে তখন ওই পেশেন্টের থ্রম্বোসিস হবেই হবে, মানে অ্যাবনর্মাল ব্লাড ক্লট ফরমেশন ইন দ্য বডি। সো এন্ডোথেলিয়ামে ইনজুরি হলে কি হয় আমরা জানি। আমাদের নর্মাল এন্ডোথেলিয়াম কি করে? নর্মাল এন্ডোথেলিয়াম প্লাটিলেটকে ইনহিবিশন করে, মানে প্লাটিলেটকে অ্যাক্টিভ হইতে দেয় না। আমাদের নর্মাল এন্ডোথেলিয়াম থেকে আরও ভালো ভালো কিছু ফ্যাক্টর রিলিজ হয় যারা ফাইব্রিনকে ডিগ্রেডেশনও করতে পারে। কিন্তু যখনই এন্ডোথেলিয়ামটা ইনজুরি হয়ে যায় তখনই এইরকম অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ফাইব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি আর থাকতেছে না, তখন পেশেন্টের থ্রম্বোসিস ডেভেলপ করার চান্স থাকে। অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হইলে কি হয়? আমরা জানি যে আমাদের বডিতে ব্লাড ভেসেলের মধ্যে প্লাটিলেট, তারপরে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর, এরা সবাই কন্টিনিউয়াসলি দৌড়ের উপরে আছে, কিন্তু যদি কোনো কারণে এই জায়গাটা থেমে যায় তাহলে কি হবে? থেমে গেলে প্লাটিলেট বসে যাবে, তখনই ওই যে বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওই রকম একটা ঘটনা ঘটে আর কি। যখনই প্লাটিলেটগুলা থেমে যাবে তখনই তারা কোয়াগুলেশন ফ্যাক্টরগুলার সংস্পর্শে আসার সুযোগ পাবে। ইটগুলা যখনই থেমে গেছে তখনই তারা সিমেন্টের সংস্পর্শে আসার সান্নিধ্য পাইছে আর কি। তো তখনই তারা এই অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হইলে থ্রম্বাস তৈরি করে ফেলছে। আর হাইপার কোয়াগুলেবল স্টেট, এটা কখন কি রকম? যে আপনার সিমেন্টের পরিমাণ অনেক বেশি
ইনহেরিটেড ফ্যাক্টর যদি বেশি থাকে, কিংবা অ্যাকোয়ার্ড কোনো কজ, যেক্ষেত্রে আপনার কোয়াগুলেশনের চান্স অনেক বেশি হইতে পারে। সো এই হাইপার কোয়াগুলেবল স্টেটগুলো আমরা একটু দেখে যাই কোন কোন কন্ডিশনে এই কোয়াগুলেশনটা বেশি হওয়ার চান্স থাকে। প্রথম কথা হচ্ছে প্রাইমারি, যেটা জেনেটিক, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা অ্যাকোয়ার্ড। ফ্যাক্টর 5-এর মিউটেশন। ফ্যাক্টর 5 একটা কোয়াগুলেটিং ফ্যাক্টর। নর্মালি একটা কোয়াগুলেটিং ফ্যাক্টর, ধরা যাক 1 গ্রাম সিমেন্ট দিয়ে আপনি 10 কেজি 10টা ইটকে লাগাইতে পারতেন একটার সাথে একটা 1 কেজি সিমেন্ট দিয়ে। কিন্তু এই ক্ষেত্রে ফ্যাক্টর 5-এর এমন একটা মিউটেশন হয়েছে যে এখন 1 কেজি ফ্যাক্টর 5 দিয়ে আপনি 100 কেজি ইটকে লাগাইতে পারতেছেন, 100টা ইটকে একটার সাথে আরেকটা লাগাইতে পারতেছেন। তাইলে এই ক্ষেত্রে কি হইলো, আপনার অনেক বেশি থ্রম্বোসিস বা অনেক বেশি দেওয়াল তৈরি করা সম্ভব হবে। সো ফ্যাক্টর 5-এর মিউটেশন, যেই কারণে কি হয়, ফ্যাক্টর 5টা এটাকে বলি আমরা রেগুলেশন হয়েছে, মানে সে তার কাজের পরিমাণকে বাড়ায় দিছে। গেইন অফ ফাংশন মিউটেশন বলে এটাকে। প্যাথোলজি থেকে আপনারা মিউটেশন পড়ছেন, যেটা হচ্ছে জেনেটিক্সের চ্যাপ্টার। জেনেটিক্সের চ্যাপ্টারে দেখবেন মিউটেশনের ফাংশনালি দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে গেইন অফ ফাংশন মিউটেশন, আর একটা হচ্ছে লস অফ ফাংশন মিউটেশন। সো এইখানে গেইন অফ ফাংশন মিউটেশন হয় ফ্যাক্টর 5-এর। মানে কি, ফ্যাক্টর 5 হচ্ছে অনেক বেশি বেশি কাজ করতে পারে, তখন অনেক বেশি বেশি থ্রম্বোসিস করে ফেলবে। প্রোথ্রম্বিনের মিউটেশন, ওই যে প্রোথ্রম্বিনেরও একই কথা, তারও গেইন অফ ফাংশন মিউটেশন হয়। এবং ইনক্রিজ লেভেল অফ, এই যে এদের সবার গেইন অফ ফাংশন মিউটেশন, মানে সবগুলা ক্লটিং ফ্যাক্টর। এই যে বললাম বাজারে এখন সিমেন্টের পরিমাণ অনেক বেশি, সো এই কারণে ইট বালু কম থাকলেও মোটামুটি আপনার দেওয়াল তৈরি করা বেশি হয়ে যাইতেছে। সো এইটা হচ্ছে কমনলি জেনেটিক হাইপার কোয়াগুলেবল স্টেট। আরও কিছু আছে, অ্যান্টিথ্রম্বিন 3। অ্যান্টিথ্রম্বিন 3 ছিল হচ্ছে আপনার ডিনামাইট, আপনার বডির নিজস্ব ডিনামাইট, যেটা হচ্ছে সবকিছু ভাঙিয়ে দিত। এখন যদি অ্যান্টিথ্রম্বিন 3 এর ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, আপনার কোনো থ্রম্বাস ভাঙতে পারবে না। প্রোটিন সি, প্রোটিন এস, রেগুলার ডেফিসিয়েন্সি, এগুলো আপনার বডির নিজস্ব ডিনামাইট, অর্থাৎ এগুলো আপনার বডির নিজস্ব ক্লট রিমুভাল মেকানিজম আর কি, অ্যান্টিথ্রম্বিক মেকানিজম। তো তারা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে অবশ্যই থ্রম্বোসিস বেশি হবে। ফাইব্রিনোলাইসিস ডিফেক্ট, ফাইব্রিনোলাইসিস ঠিক মতো হইতেছে না, হোমোজাইগাস হোমোসিস্টিনিউরিয়া, সো এটাও একটা কন্ডিশন, এগুলা খুবই রেয়ার। আর অ্যাকোয়ার্ড কজ, এইটা হচ্ছে আপনার জন্য ক্লিনিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের পেশেন্টকে আপনাকে প্রোফাইলেক্সিস ড্রাগ হিসাবে অ্যান্টিপ্লাটিলেট অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট, অথবা যদি দুর্ঘটনা ঘটেই যায় তখন হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে আপনার একটা ফাইব্রিনোলাইটিক ড্রাগ দিতে হবে। প্রোলং বেড রেস্ট অর ইমোবিলাইজেশন, এখানে ঘটনা কি ঘটে, ঘটনা হচ্ছে আপনি জানেন আপনার বডিতে হার্ট দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে পেরিফেরাল, ফাংশনালি আর কি। সো পেরিফেরাল হার্ট কে ছিল, সোলিয়াসের ভিতরে কে ছিল, ভেনাস চেম্বার ছিল অনেকগুলা ভেনাস চেম্বার ছিল। সো এই সোলিয়াস মাসেলটা কি করছিল, সোলিয়াস মাসেল যখন কন্ট্রাক্ট করে তখন সে পা থেকে হার্টে ব্লাড পাঠাইতো, এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। কিন্তু এই সোলিয়াস মাসেলটা যখন দীর্ঘদিন ধরে কন্ট্রাক্ট করতেছে না, অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি সার্জারি করছেন, একটা পেশেন্টের সার্জারি করছেন, অর্থোপেডিক সার্জারি করছেন, এই অবস্থায় একটা পেশেন্টের পায়ে সার্জারি করছেন, ওই পা মোটামুটি ধরেন ডান পায়ে সার্জারি করছেন, সো ডান পা বাম পা এখন দুই পাই সে মোটামুটি 1 মাসের মতো অচল অবস্থায় রাখছে। তাইলে নর্মালি যে ব্লাড ফ্লো হওয়ার কথা ছিল সেই ব্লাড ফ্লো কি হইতেছে না। তাইলে কি দাঁড়াইলো, আপনার এই যে এই ট্রায়াড ভিসাউস ট্রায়াড অনুযায়ী একটা অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হইতেছে, স্ট্যাসিস হয়ে গেছে, ব্লাডের স্ট্যাসিস হয়ে গেছে, মানে ব্লাড এক জায়গায় আটকে গেছে। তো এই অবস্থায় আপনার কি হবে, থ্রম্বোসিসের চান্স বেড়ে যাবে। সেই কারণে সার্জারির পেশেন্টদের, যেসব পেশেন্টে আপনি সার্জারি করতেছেন এবং আপনি ধারণা করতেছেন যে ওই সার্জারির কারণে পেশেন্ট দীর্ঘদিন লং টাইম বেড রেস্টে থাকবে, ওই ধরনের পেশেন্টকে আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন ড্রাগ দিয়ে যেতে হবে। মায়োকার্ডিয়াল ইনফাকশন, এটা হচ্ছে অনেকভাবে করে। জিনিসটা কীরকম, ধরা যাক আপনার হার্টের একটা বড় অংশ জুড়ে, এটা ধরেন লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল, একটা বড় অংশ জুড়ে একটা ইনফার্ক্ট হয়েছে, এই অংশটা কি পাম্প করতে পারতেছে না। তাইলে নর্মালি আগে যে ব্লাড ফ্লোর ডিরেকশন ছিল, ওই ব্লাড ফ্লোয়ের ডিরেকশন এখন পাল্টে যাবে, উল্টা পাল্টা অ্যাবনর্মাল টার্বুলেন্স তৈরি হবে, তাইলে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো তৈরি হবে। পাশাপাশি
যেই জায়গার মধ্যে মায়োকার্ডিয়ামে ইনজুরি হয়েছে, যদি ট্রান্সমুরাল ইনফ্যাক্ট হয়, এমআই হয়, পুরা সবকিছু জুড়ে হয়, তাহলে সেক্ষেত্রে এন্ডোথেলিয়াল ইনজুরি হওয়ারও যথেষ্ট চান্স থাকে। সো আপনার ট্রায়াডের দুইটা শর্তই মোটামুটি হয়ে যাইতেছে, তাইলে থ্রম্বোসিসের চান্স বেড়ে যাইতেছে। এমআই এর পেশেন্টের আরো অনেক অনেক কমপ্লিকেশন হয়, অ্যারিথমিয়া হইতে পারে। সো ওই ক্ষেত্রে তো আপনার টার্বুলেন্স আরো বাড়বে। টার্বুলেন্স যদি বেড়ে যায়, আমরা কি বলছি যে প্লাটিলেটও বসে গেছে, কোয়াগুলেশন ফ্যাক্টরও বসে গেছে, তারা একজন আরেকজনের কাছাকাছি চলে আসছে, মানে হচ্ছে এখন হচ্ছে মোটামুটি একটা থ্রম্বোসিস হবেই হবে। এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ স্ট্রোক কি দাঁড়াইলো? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঘটনাটা হচ্ছে হার্টে, তাহলে স্ট্রোক কেমনে হয় ভাই? মানে হইলোটা কি? হইলো হচ্ছে এইরকম, আগে আপনাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের প্যাথোফিজিওলজি বুঝতে হবে। এই হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এই হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এই হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এই হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এখানে আছে আমার ভালভ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ফিব্রিলেশন মানে কি? ফিব্রিলেশন কেন হয়, কখন হয়? আমরা জানি নর্মালি আমাদের হার্টে এসএ নোড হচ্ছে সবার বস। এসএ নোড থেকে সিগন্যাল যাবে, এসএ নোড পুরা হার্ট জুড়ে সেটাকে সাপ্লাই দিবে। কিন্তু ফিব্রিলেশনে যেটা হয়, অসংখ্য বিদ্রোহী গোষ্ঠীর সৃষ্টি হয়, অসংখ্য বিদ্রোহী জনগোষ্ঠীর সৃষ্টি হয়। সে বলে যে এসএ নোডকে, দূর তুই পারিস না, তুই বুড়া হয়ে গেছিস, তুই এখন আগের মতো 72 বিটস পার মিনিটে বিট দিতে পারতেছিস না, আমার এদিকে মনে হয় ব্লাডের সাপ্লাই কমে গেছে। সো এরকম অনেক বিদ্রোহী জনগোষ্ঠীর সৃষ্টি হয়, যারা কি করে, ধরা যাক এই জায়গায় একটা বিদ্রোহী গোষ্ঠী হয়েছে, এই জায়গায় আরেকটা বিদ্রোহী গোষ্ঠী হয়েছে, এই জায়গায় আরেকটা বিদ্রোহী গোষ্ঠী হয়েছে, এই জায়গায় আরেকটা বিদ্রোহী গোষ্ঠী হয়েছে, এখানে আরেকটা হয়েছে। সো এইরকম বিদ্রোহী জনগোষ্ঠী প্রত্যেকে নিজের মতো করে ইম্পালস তৈরি করে, প্রত্যেকে নিজের মতো করে ইম্পালস তৈরি করে। এতে অসুবিধা কি হয়? ইফেক্টিভ কন্ট্রাকশনটা আর হয় না। জিনিসটা কি রকম? আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা বেলুন নেন, একটা বেলুনের ভিতরে পানি রাখেন, একটা বেলুন নিলেন, এই বেলুনের ভিতরে আপনি পানি রাখেন, এই হচ্ছে তার মুখ, এখানে আপনি পানি ঢালছেন। এখন আপনি চান বেলুন থেকে পানিটা বাইরে বের করতে, আপনাকে কি করতে হবে? পুরা চারপাশ জুড়ে একসাথে চাপ দিতে হবে। চারপাশ জুড়ে দুই হাত দিয়ে ধরে চারপাশ জুড়ে একসাথে চাপ দিলে বেলুন থেকে পানিটা বাইরে বের হবে। কিন্তু আপনি যদি এইখানে একবার গুঁতা মারেন, এইখানে একবার গুঁতা মারেন, এইখানে একবার গুঁতা মারেন, এইখানে একবার গুঁতা মারেন, তাহলে বেলুন থেকে পানি বের হবে? বের হবে না। যখন আপনি এইখানে গুঁতা মারবেন, পানিটা সোজা এই পাশে গিয়ে একটু চাপ দিবে, বেলুনটাকে এই পাশে একটু বাল্জ করবে। তারপরে এই পাশ থেকে গুঁতা মারলে বেলুনটা এই পাশে বাল্জ হয়ে অ্যাকোমোডেট করবে। সো যদি আপনি ইররেগুলারলি, হ্যাফাজার্ডলি বেলুনের মধ্যে গুতাইতে থাকেন, বেলুন থেকে পানি বের হবে না। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ঘটনাটা এইরকম। আপনি আপনার লেফট অ্যাট্রিয়ামকে এই বেলুনের মতো চিন্তা করেন। সো নর্মালি কি হইতো, যখন এসএ নোড পাঠাইতো, তখন ফুল লেফট অ্যাট্রিয়াম একসাথে কন্ট্যাক্ট করতো, যেই কারণে লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যাইতো। কিন্তু এখন এই বিদ্রোহী জনগোষ্ঠী, এরা এক একজন এক এক সময় কন্ট্যাক্ট করে, এরা এক একজন এক এক সময় কন্ট্যাক্ট করে। কি হইলো? প্রথমে এ কন্ট্রাক্ট করলো, এ কন্ট্রাক্ট করার কারণে এতটুকু অংশ কন্ট্রাকশন হয়েছে, বাকি বাকি পুরা হার্ট রিল্যাক্স হয়ে আছে, পুরা লেফট অ্যাট্রিয়াম রিল্যাক্স হয়ে আছে। এই জায়গার মধ্যে যেই নতুন কি বলা যায় নেতা তৈরি হয়েছে, যেই নতুন পেসমেকার তৈরি হয়েছে, সেই পেসমেকার এখন এই কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করার কারণে এতটুকু জায়গার মধ্যে কন্ট্রাক্ট হইলো, বাকি অংশ রিল্যাক্স হয়ে আছে। এতটুকু কন্ট্রাক্ট হইলো, বাকি অংশ আবার রিল্যাক্স হয়ে আছে, এতটুকু কন্ট্রাক্ট হইলো, বাকি অংশ রিল্যাক্স হয়ে আছে। তার মানে আলটিমেটলি এই যে হ্যাফাজার্ড কন্ট্রাকশন, অল্প জায়গা কন্ট্রাক্ট হইতেছে, বাকিরা রিল্যাক্স হয়ে আছে, এই ক্ষেত্রে আপনার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড ফ্লো কমে যাবে। কমে গেল, এটা তো বড় কথা না, বড় কথা হইলো কি, একটা টার্বুলেন্স তৈরি হইলো, একটা টার্বুলেন্স টার্বুলেন্স তৈরি হইলো। মানে কি? টার্বুলেন্স মানে হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো। এই যে আপনার একটা অ্যাবনর্মাল ব্লাড ফ্লো তৈরি হইলো, এক এক ব্লাড প্রোডাক্ট এক এক দিকে যাইতেছে। নর্মালি তো সবগুলা স্ট্রিম লাইন ফ্লো ফলো করে, আমরা তো ফিজিওলজিতে পড়ছি না স্ট্রিম লাইন ফ্লো। কিন্তু এইবার কি হইলো, একজন এইদিকে, একজন ওইদিকে, একজন এইদিকে যাওয়ার কারণে এই ক্ষেত্রে এইখানকার প্লাটিলেটের সাথে এইখানকার কোয়াগুলেশন ফ্যাক্টরের মিল হইতেছে, তারা মিলে সবাই থ্রম্বাস তৈরি করতেছে। সো এবার কি দাঁড়াইলো, এইখানে একটা থ্রম্বাস তৈরি হয়ে গেল, এইখানে স্ট্যাসিস হয়ে অ্যাবনর্মাল টার্বুলেন্স হয়ে থ্রম্বাস হয়ে গেল।
তাইলে এই যে লেফট অ্যাট্রিয়ামে যে থ্রম্বাসটা তৈরি হইলো, এই থ্রম্বাস তো বসে থাকবে না, এই থ্রম্বাস সোজা মাইট্রাল ভালভ ক্রস করে লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে এই থ্রম্বাসটা অ্যাওর্টা দিয়ে পৌঁছে যাবে কোথায়? কমন ক্যারোটিড। কমন ক্যারোটিড থেকে পৌঁছে যাবে ইন্টারনাল ক্যারোটিড। ইন্টারনাল ক্যারোটিড থেকে পৌঁছে যাবে ব্রেইনের কোনো একটা আর্টারিতে। সেই আর্টারিটা ব্লক হয়ে স্ট্রোক হয়ে যাবে। সেই আর্টারিটা ব্লক হয়ে ব্রেইনের ওই অংশে ইসকেমিক স্ট্রোক হয়ে যাবে। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ স্ট্রোক। আপনি একটা পেশেন্টের স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক হয়েছে, আপনি ইসিজি করতে দিবেন, দেখছেন যে কমনলি ওই পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া যেতে পারে। টিস্যু ইঞ্জুরি, ভাই টিস্যু ইঞ্জুরি হইলে হবে না কেন? কারণ কি? টিস্যু ইঞ্জুরি হলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে, সব টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। আর টিস্যু ফ্যাক্টর রিলিজ হওয়ার মানে কি? টিস্যু ফ্যাক্টর রিলিজ হওয়ার মানে কি? মানে হচ্ছে এই যে টিস্যু ফ্যাক্টর, টিস্যু ফ্যাক্টর রিলিজ হওয়ার মানে হচ্ছে এই পাথওয়েটা আপরেগুলেটেড হয়ে গেছে, এই পাথওয়েটা এখন বেশি বেশি হবে, তার মানে থ্রম্বোসিস হবে। তারপরে ক্যান্সার, এইটা হচ্ছে, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। এটা প্যারানিওপ্লাস্টিক ফিচার দিয়ে ব্যাখ্যা করা যায়। প্যারানিওপ্লাস্টিক ফিচার কি প্যাথোলজিতে পড়ছি আমরা এখনো? যদি না পড়ি তাইলে একটু সংক্ষেপে বলি যে এমন একটা কন্ডিশন যেটা আপনি ক্যান্সারের অ্যানাটমিক্যাল লোকেশন বা হরমোনাল ফাংশন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। সো এই ক্ষেত্রে কি হয়, ক্যান্সার টিস্যু অনেক প্রোকোয়াগুলেন্ট সাবস্টেন্স রিলিজ করে। ক্যান্সার টিস্যু অনেক প্রোকোয়াগুলেন্ট সাবস্টেন্স রিলিজ করে, যারা হচ্ছে কোয়াগুলেশনটাকে স্টিমুলেট করে। আপাতত এতটুকুই মনে রাখেন। প্রোস্থেটিক কার্ডিয়াক ভালভ, প্রোস্থেটিক কার্ডিয়াক ভালভ কি জিনিস? মানে যাদের ভালভে সমস্যা থাকে তাদেরকে আমরা আর্টিফিশিয়াল ভালভ লাগাই দিই। এই ভালভগুলা প্লাটিলেটকে ড্যামেজ করে, এগুলা প্লাটিলেটের ইঞ্জুরি করে। প্লাটিলেটের ইঞ্জুরি হইলে প্লাটিলেটগুলা থেকে গ্র্যানিউলস, প্লাটিলেট গ্র্যানিউলসগুলো রিলিজ হবে, সেক্ষেত্রে কোয়াগুলেশনের চান্স বেড়ে যাবে। ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এইটা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মতো একটা অবস্থা। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কীরকম ঘটনা ঘটে যে পুরা সব প্রফেসর থেকে শুরু করে যারা আছে সবাই ঢাকা বা চিটাগাং বা রাজশাহী বা বিভাগীয় শহরগুলোর মধ্যে আছে। এতে কি হইল, গ্রামে ডাক্তার নাই, উপজেলা লেভেলে ভালো ডাক্তার নাই। তো এই ঘটনাটা ঘটে এইখানে। ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনে কি হয়, একদিকে সব কোয়াগুলেশন ফ্যাক্টর ইউজ হয়ে যায়। কেন দেখেন, এই ছবিটা যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে যে থ্রম্বাসটা হয়েছে, এই থ্রম্বাসের মধ্যে কি প্লাটিলেট আটকে গেছে না? প্লাটিলেট আটকে গেছে না? এই থ্রম্বাসের মধ্যে ফাইব্রিন আটকে গেছে না? ফাইব্রিন আটকে গেছে না? এই প্লাটিলেটের মধ্যে অন্যান্য কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আটকে গেছে না? তাইলে এই যে থ্রম্বাসটা যে হইল, এই থ্রম্বাসের কারণে কিন্তু আমার এই যে বডির এই জায়গার মধ্যে থ্রম্বাস হইল, থ্রম্বাস হওয়ার কারণে ফুল বডিতে ব্লাডের মধ্যে যে সার্কুলেটিং ফাইব্রিন ছিল, সেই সার্কুলেটিং ফাইব্রিনের পরিমাণ কমে গেছে, সার্কুলেটিং কোয়াগুলেশন ফ্যাক্টরের পরিমাণ কমে গেছে, সার্কুলেটিং প্লাটিলেটের পরিমাণ কমে গেছে। তাইলে ব্লাডের বডির অন্যান্য জায়গায় ব্লিডিং শুরু হবে। তার মানে কি দাঁড়াইলো, একই সাথে সাইমালটেনাসলি বডির এক জায়গাতে অনেক বেশি ক্লটিং হইতেছে, অনেক বেশি কোয়াগুলেশন হইতেছে। এই কোয়াগুলেশনের কারণে বডির অন্যান্য জায়গাতে পুরা ব্লাডে কোয়াগুলেশন ফ্যাক্টরের পরিমাণ নাই, প্লাটিলেটের পরিমাণ নাই, ফাইব্রিনোজেন নাই। তাইলে বডির অন্যান্য জায়গাতে ব্লিডিং শুরু হবে। সো দেয়ার ইজ এ কোএক্সিস্টেন্স অফ ব্লিডিং অ্যান্ড কোয়াগুলেশন। ঠিক বাংলাদেশের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মতো, মানে ঢাকা শহর ডাক্তার দিয়ে ভরে গেছে, অন্যদিকে গ্রামে ডাক্তারই নেই। ঢাকা শহরে থ্রম্বোসিস হয়ে গেছে, গ্রামে ব্লিডিং হইতেছে। এই দুইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, এই দুইটা নেক্সট ক্লাসে পড়বো। তারপরে হচ্ছে আদার রিস্ক ফ্যাক্টর, কার্ডিওমায়োপ্যাথি, ওই একই জিনিস, হার্টের মধ্যে টার্বুলেন্স তৈরি হতে পারে। নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমের সমস্যা কি হয়? নেফ্রোটিক সিনড্রোমের সমস্যা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন থ্রি, অ্যান্টিথ্রম্বিন থ্রি কমে যায়। অ্যান্টিথ্রম্বিন থ্রি কমে যায়। কেন কমে যায়? নেফ্রোটিক সিনড্রোম এই জিনিসটা কি? নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আপনার কিডনি দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন লুজ করে যায়। নর্মালি তো আপনার কিডনির গ্লোমেরুলাস দিয়ে প্রোটিন যায় না, প্রোটিন কি ইউরিনে লুজ হয়? হয় না। কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে এমন একটা কন্ডিশন যেই অবস্থায় আপনার প্রতিদিন 3.5 গ্রামের চাইতে বেশি প্রোটিন ইউরিন দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো এদের মধ্যে একটা প্রোটিন হচ্ছে আমাদের অ্যান্টিথ্রম্বিন থ্রি। অ্যান্টিথ্রম্বিন থ্রি কি ছিল?
এটা ছিল হচ্ছে আমার বডির ন্যাচারাল ডায়নামাইট, যে হচ্ছে ছোটখাটো ক্লট আমাদের বডিতে হইতেই আছে, মাইক্রোভাস্কুলার ক্লট, ছোটখাটো ক্লট হইতেই আছে, কন্টিনিউয়াসলি হইতেছে। এগুলা কি আমরা টের পাই? পাই না। কারণ কি? এই যে অ্যান্টিথ্রম্বিন 3 সে সবাইকে খেয়ে দিতেছে, মানে সবাইকে একদম পুরোপুরি ধ্বংস করে ফেলতেছে, একদম সবাইকে খেয়ে ফেলবে, মানে সব ক্লটকে সে ধ্বংস করে দিবে। নেফ্রোটিক সিন্ড্রোমে ঝামেলা কি হইতেছে? নেফ্রোটিক সিন্ড্রোমে সে নিজেই বডি থেকে বাইরে বেরিয়ে যাইতেছে। কেন? কার দোষ? দোষ হইতেছে কিডনির গ্লোমেরুলাস। কিডনির গ্লোমেরুলাস তাকে আটকায় রাখতে পারলো না, সে কিডনি দিয়ে বাইরে চলে যাইতেছে, তার ডেফিসিয়েন্সি হয়েছে। ওইদিকে থ্রম্বাসরা বলতেছে যে না, আমাদেরকে তো এখন আর, আমাদের তো রাক্ষস নাই, আমরা এখন আমাদের সংখ্যা বাড়াই। তারপরে হচ্ছে হাইপার ইস্ট্রোজেনিক স্ট্রেট। এটা নিশ্চয়ই আমরা ওসিপি পড়ার সময় পড়ছিলাম, ওসিপি তো পড়াই নাই, সরি। ওসিপিতে আমরা পড়ার সময় দেখবো যে হাইপার ইস্ট্রোজেনিক স্ট্রেস এগুলো হচ্ছে কোয়াগুলেশনকে স্টিমুলেট করে। সিকেল সেল অ্যানিমিয়া, স্মোকিং। স্মোকিং কি করে? স্মোকিং হচ্ছে এন্ডোথেলিয়ামের ইনজুরি করে। স্মোকিং কি করে? এন্ডোথেলিয়ামের ইনজুরি করে। সো স্মোকিং এর কারণে হাইপার কোয়াগুলেশন তৈরি হইতে পারে। আর সিকল সেল অ্যানিমিয়া কি করে? সিকল সেল অ্যানিমিয়া এটা পড়ানো হয় নাই, আচ্ছা এটা আমরা পরের বছর পড়বো, এটা এই বিষয়ে তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। সো এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আর এই ক্ষেত্রে এইখানে হচ্ছে আমরা সবগুলাকে একসাথে একটা ছবিতে আনছি। অ্যান্টিথ্রম্বোটিক হবে বানানটা, অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ, অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, অ্যান্টিকোয়াগুলেন্ট, ফাইব্রিনোলাইটিক। এই যে সাইক্লোঅক্সিজেনেজ ইনহিবিটর, অ্যাসপিরিন, P2Y12 ইনহিবিটর আছে সবগুলা। এই ছবিটার মাধ্যমে আমি হচ্ছে সবগুলাকে একসাথে আনছি। এখানে একটা কথা, এই যে রিকম্বিনেন্ট প্রোটিন সি, এটা এখন বাজার থেকে উইথড্র করা হয়েছে, সো এটা বাদ দেন। এটা বাজার থেকে উইথড্র করা হয়েছে, এটা নাই, এটা বাদ দেন। এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা আর কি। এই ড্রাগটা বাজার থেকে উইথড্র করা হয়েছে, সো এটা পড়াই নাই আমি। সো এই এই ছবিতে হচ্ছে সবগুলা ড্রাগকে একসাথে একটা ইয়ার মধ্যে আনা হয়েছে। বিশেষ করে অ্যান্টিকোয়াগুলেন্টের যে ক্লাসিফিকেশনটা, এটা বলতে পারেন আমার নিজের বানানো। সো এই ছবিতে মোটামুটি লাস্ট টাইম রিভিশন দেওয়ার জন্য ভালো একটা হইতে পারে। আর এখানে আমরা বেশ কিছু জিনিস লিখছি, যেমন ইডারুসিজুম্যাব, এটা হচ্ছে ইনহিবিটর আর কি। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেলস আলোচনা করব। এটা হচ্ছে অ্যান্টাগনিস্ট, এদের যদি ওভারডোজ হয়ে যায়, এপিক্সাবানের ওভারডোজ হয়ে গেলে কি হবে? ব্লিডিং হবে। এখানে একটা জিনিস মাথায় রাখি, এখানে যেই কোনো ড্রাগ যদি আপনি ওভারডোজ ইউজ করেন, যেই কোনো ড্রাগ, প্রত্যেকটা ড্রাগের কমন অ্যাডভার্স ইফেক্ট, টাইপ 1 অ্যাডভার্স ইফেক্ট কি? প্রত্যেকটা ড্রাগের কমন টাইপ 1 অ্যাডভার্স ইফেক্ট কি? ব্লিডিং। প্রত্যেকটা ড্রাগের, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ড্রাগের কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ব্লিডিং। সো ধরা যাক আছে আপনি এটা বেশি ইউজ করে ফেলছেন, এখন ব্লিডিং হবে। এটার অ্যান্টাগনিস্ট হিসাবে আপনি কি দিবেন? অ্যান্ডেক্সানেট আলফা। সো এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ড্রাগ, এগুলার ইন্ডিকেশন কি, অ্যাডভার্স ইফেক্ট কি, সাইড ইফেক্ট কি, এগুলো আমরা ধীরে ধীরে আরো 2টা ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।